आतंकी और आतंक के आका चाहते हैं कश्मीर फिर से तबाह हो जाए। নমস্কার। সপ্তাহে 7 দিন কোনো ছুটি নেই, যা বলি সত্যি বলি, রবিবারও। তবে আজ শুরুতে অস্থিরতা নয়, যুদ্ধ, অস্থিরতা, গোলাপ, বদলা, বোমা, এই সবকে একটু পিছনে ঠেলছি। এমন একটা ছবি দেখাবো যা আপনার মনকে শান্তি দেবে, স্থিরতা দেবে। এই যে বারবার বদলা বদলা, যুদ্ধ, এই শব্দগুলো আমরা শুনছি, চলুন না একটু পালিয়ে যাই এসব থেকে, আবার ফিরবো, তাকাতেই হবে সেদিকে। কিন্তু আজ শুরুই করি এমন কিছু দিয়ে যার জন্য আপনি, আমি, গোটা বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছি। হ্যাঁ, দেব দর্শনের অপেক্ষা। জগন্নাথ মন্দিরের আদলে, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। সবাই জানে 30 এপ্রিল সেই মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেমন সেই মন্দির, কিরকম তার অন্দর, জি 24 ঘন্টায় প্রথম আমি দেখাবো আপনাদের দীঘার জগন্নাথ মন্দিরের অন্দরের সেই এক্সক্লুসিভ ছবি। কেমন দেখুন নিজেই। সারপ্রাইজটা এরপর রয়েছে। এ তো গেল কার্টেন রেজার, কিন্তু এবার সারপ্রাইজ কি জানেন? দেখুন, জগন্নাথ দেবের দর্শনে আপনাকে পুরী ছুটতে হতো এতদিন, এবার দীঘায় যেতে হবে, কিন্তু সেখানেও দিন 2 লাগবেই, কিছুটা পয়সাও লাগবে, দীঘা যাওয়া আসা থাকা। এবার দীঘাতেই জগন্নাথ দেবের দর্শন থেকে যদি আপনি ঘরে বসে, মানে আপনার শহরে বসে জগন্নাথ দর্শন করতে পারেন, তাহলে আপনি কি জানেন কলকাতায় তৈরি হয়েছে এক বিরাট জগন্নাথ মন্দির? কোথায়, সেটাই তো সারপ্রাইজ। এবার কলকাতাতেও আপনি জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন। সেই খবরই আজ যা বলবো সত্যি বলবোতে দেব আপনাদের। কলকাতায় নবনির্মিত জগন্নাথ মন্দিরটি কোথায়, সেটা কেমন দেখতে, যদি আপনি দীঘা যেতে না পারেন তাহলে কলকাতায় কোথায় দেব দর্শন করতে পারবেন? আনন্দপুর, কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে এই জগন্নাথ মন্দির। আনন্দ করে দেখুন আনন্দপুরের মন্দির। 10 কাঠা জমির ওপর 65 ফুটের জগন্নাথ মন্দির। কাউন্সিলর সুশান্ত ঘোষের উদ্যোগে দক্ষিণ কলকাতার আনন্দপুরে এই মন্দির তৈরি হয়েছে।
জগন্নাথের সঙ্গে একটা অন্যরকম আত্মার টান অনুভব করি। একটা ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে একটা যদি কোনোদিন সুযোগ পাই তাহলে একটা প্রভুর মন্দির স্থাপন করব। তা ভগবান আমাকে সেই সুযোগটা দিয়েছেন। মন্দির দেখতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে না হলেও 4 ফুটের নিম কাঠের জগন্নাথ দেবের মূর্তি তৈরি হচ্ছে পুরীতে। সেই মূর্তি স্থাপিত হবে আনন্দপুরের নবনির্মিত জগন্নাথ মন্দিরে। মন্দির হয়তো পুরীর মন্দিরের মতো হয়নি, কিন্তু এখানকার রীতিনীতি, সেখানকার ঐতিহ্য মেনে যাতে এখানে পুজো করা যায় আমরা সেদিকে জোর দিয়েছি। আগামী 12ই মে বুদ্ধ পূর্ণিমার দিন এই জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করবেন পুরীর দৈতাপতি। মন্দিরের কাজ একেবারে শেষ মুহূর্তে চলছে। পুরী থেকে প্রায় 30 জনের একটা টিম আসবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে সম্পন্ন করবার জন্য, এবং লোকালও পুরোহিতরা থাকবে, কিন্তু প্রধানত নিত্য পুজো এখানে হবে, নিত্য ভোগ হবে। আমরা এখানে রন্ধনশালা করেছি, প্রত্যেক দিন যেখানে ভোগ রান্না হবে। সমস্ত আচার মেনে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে। আগামী 8 মে থেকে 12ই মে পর্যন্ত মন্দিরের দ্বারোদ্ঘাটন ও জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার উপাচার চলবে। শান্তিযজ্ঞ শুরু হয়ে গিয়েছে, অপেক্ষা শুধু প্রাণ প্রতিষ্ঠার, মন্দির উদ্বোধনের। আগামী 30 তারিখ দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আর তার আগে সমুদ্র পাড়ে সাজো সাজো রব। প্রধান পুরোহিত রাজেশ দৈতাপতির হাত ধরে খুলে যাবে দীঘার জগন্নাথ মন্দিরের দ্বার, হবে প্রাণ প্রতিষ্ঠা। জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা অতি গোপন, সাধারণ মানুষের দেখার অধিকার নেই। মন্দির সাধারণের জন্য খুললে তবেই দর্শন, তার আগে শান্তিযজ্ঞ শুরু। এত ভব্য মন্দির মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। যারা কেউ আসছে আমাদের ইসকন থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা ব্রহ্মচারীরা আসছে, ওরা দেখেই অবাক হয়ে যাচ্ছে। মূর্তি থাকবে পাথরের, আর নিত্য পুজো হবে দারু ব্রহ্ম রূপে। রথের সময় হবে জমজমাট উৎসব। শুধুমাত্র মন্দির তৈরি নয়, বরঞ্চ দীঘাতে যে মন্দির তৈরি হচ্ছে সেইখান থেকে কিন্তু প্রত্যেক বছর রথযাত্রাও হবে। এবং ইতিমধ্যেই আমরা জানি যেটা, যে পুরীতে যখন রথযাত্রা হয় তখন সেখানে কিন্তু সোনার যে ঝাঁটা, সেই ঝাঁটা দিয়ে রথের সামনে আগে ঝাঁট দেন সেখানকার মহারাজ, তারপরে কিন্তু সেই রথ চলা শুরু করে। দীঘাতেও কিন্তু যখন রথযাত্রা হবে তখনও কিন্তু সোনার ঝাঁটা দিয়ে আগে ঝাঁট পড়বে এবং তারপরে কিন্তু রথ চলা শুরু করবে। নিজের টাকা থেকে যে সোনার ঝাঁটা কিনে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরী মন্দিরের সিংহদুয়ারের সামনে অরুণ স্তম্ভ, দীঘার জগন্নাথ মন্দিরের সামনেও তাই। অপরূপ সৌন্দর্য দীঘার জগন্নাথ মন্দিরের। মন্দির উদ্বোধন ঘিরে সাজো সাজো রব দীঘায়। পর্যটনে জোয়ার আসবে, সুদিনের আশায় বুক বাঁধছেন দীঘাবাসী। এখন থেকে আর শুধু সমুদ্র স্নান নয়, সমুদ্র স্নানের সাথে সাথে জগন্নাথ ধাম, জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী দর্শন তাদের কাছে একটা বড় পাওনা। জগন্নাথ দেবের কৃপায় মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে, আশায় ব্যবসায়ীরা। আমরা আশা করছি জগন্নাথ ধামটা হওয়াতে সরকারিভাবে আমরা আরেকটু ব্যবসা ভালো পাবো, কেন যেহেতু জগন্নাথ মন্দির হওয়াতে আরেকদিন স্টে হবে হয়তো। সরকারি তরফে উদ্বোধন বিরাট বড় করে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন এই মন্দির উদ্বোধনের সময়, এবং শুধু দীঘা জুড়ে নিরাপত্তার কড়াকড়ি এবং শুধু মেদিনীপুরের মানুষ উদ্বোধন দেখতে আসতে পারবেন এমন নয়। গোটা রাজ্যের মানুষ এই উদ্বোধন সরাসরি দেখতে পাবেন, কারণ ঠিক করা হয়েছে জেলাগুলোর ব্লকে ব্লকে এলইডি স্ক্রিন লাগানো হবে উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য। তাহলে বুঝতেই পারছেন রাজ্য সরকারের কাছে এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন কতটা গুরুত্বপূর্ণ। আবার এর মধ্যে অনেকে রাজনীতিও খুঁজে পাচ্ছেন।
ভোট যে আসন্ন। সেজে উঠছে দীঘা, নতুন মন্দির ঘিরে সাজো সাজো রব। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সম্প্রচার রাজ্যের প্রতি কোণায় পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 29 এপ্রিল হবে যজ্ঞ, 30 এপ্রিল উদ্বোধন। ব্লক স্তরে এলইডি দিয়ে উদ্বোধনের সম্প্রচারের নির্দেশ মুখ্যমন্ত্রীর। জনবহুল এলাকায় ডিসপ্লে বোর্ড রাখার উদ্যোগ নিচ্ছে প্রশাসন। তবে এই উদ্যোগের মাঝেই চরমে উঠেছে মন্দির রাজনীতি। রাজ্যের বিরোধী দলনেতার কাছে পৌঁছেছে উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র। সামাজিক মাধ্যমে সেই ছবি পোস্ট করেছেন শুভেন্দু। রাজ্যের মুখ্য সচিব এবং হিডকোর ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। আর এই নিয়েই একের পর এক প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র উদ্বোধন করা হচ্ছে নাকি জগন্নাথ মন্দির উদ্বোধন করা হচ্ছে? হিডকোর চেয়ারম্যানের নাম কেন আমন্ত্রণপত্রে নেই সেই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর প্রশ্ন, ভক্তদের দান মন্দিরের সম্পত্তি হবে না হিডকোর? এখানেই শেষ নয়, কর্মীদের নিয়োগ কিভাবে হবে, তাদের ধর্ম কি হবে, মন্দিরে প্রবেশ নিয়ে পুরীর মতো নিয়ম থাকবে কিনা সে প্রশ্নও তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এই দীঘার জগন্নাথ মন্দির এবং তার আনুষঙ্গিক সমস্ত গোটা বিষয়টা শিলান্যাস হওয়া, ঘোষণা হওয়া, তখন তো উনি তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন। এই সব প্রশ্ন আজ উঠছে কেন? শিলান্যাসের দিন করেননি কেন? উনি চোখ বুজে জগন্নাথের কথা ভাবতে ভাবতে প্রভুকে প্রশ্নগুলো করুন, দেখবেন জগন্নাথ ওর অন্তর উত্তরে ভরিয়ে দিয়েছে। দীঘার মন্দির নিয়ে গেরুয়া শিবিরের প্রশ্ন অবশ্য নতুন নয়। একই দিনে কাঁথিতে পাল্টা সমাবেশের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। 1 লক্ষ হিন্দু কাঁথিতে জমায়েত হবে জালি হিন্দুদের বিরুদ্ধে, যারা দীঘাতে সরকারি টাকায় মন্দির নয় সাংস্কৃতিক কেন্দ্র করছে। এবার কার্যত একই সুরে প্রশ্ন তুললেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ। তুঙ্গে বিতর্ক। জগন্নাথ ধামের আদলে মন্দির তৈরি করে এটার মাহাত্ম্যকে নষ্ট করা ছাড়া আমার মনে হয় অন্য কোনো উদ্দেশ্য নেই। ও কার্তিক মহারাজ, যদি দীঘায় জগন্নাথ দেবের মন্দিরকে জগন্নাথের গুরুত্ব লাঘব করার আপনার অভিযোগ হয়, তাহলে নন্দীগ্রামে যে রাম মন্দিরের শিলান্যাস হয়েছে, তাহলে সেটা অযোধ্যার রাম মন্দিরের গুরুত্ব নষ্ট করার জন্য হচ্ছে। দীঘার মন্দির নিয়ে প্রচারে তৈরি তৃণমূল কংগ্রেসও। পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের শাসক দলের উদ্যোগে প্রতি ব্লকে বসানো হবে এলইডি স্ক্রিন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মন্দির ইস্যু হাতছাড়া করতে চাইছে না কোনো ফুলি। জগন্নাথ আবেগকে হাতিয়ার করে মানুষের মনে ঠাঁই নেওয়াই যেন লক্ষ্য। মনের কথা কি খুলে বললেন প্রধানমন্ত্রী? যে বার্তা তিনি এবং যে গ্যারান্টি তিনি দিয়েছিলেন দুদিন আগে, তা যেন আরো স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী। বুঝিয়ে দিলেন পাকিস্তানকে ভারত কি চায়। প্রধানমন্ত্রী বুঝেছেন দেশের মানুষের মনের কথাও। আপনি শুনুন প্রধানমন্ত্রীর মনের কথা। সারা দেশের এখন একটাই দাবি, এই চোখের জলের বদলা চাই। শান্ত হয়ে আসা ভূস্বর্গে ঢুকে কাপুরুষের মতো হামলা চালিয়েছে পাকিস্তানের পোষা জঙ্গিরা। ধর্ম জেনে বেছে বেছে খুন, এ তো ভারতের ধর্মনিরপেক্ষতার আত্মায় আঘাত। এই শয়তানির ক্ষমা নেই। রেডিও বার্তায় দেশবাসীকে বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী। हर भारतीय के मन में गहरी संवेदना है। मुझे एहसास है हर भारतीय का खून आतंकी हमले की तस्वीरों को देखकर खौल रहा है। पहलगाम में हुआ ये हमला आतंक के सरपरस्तों की हताशा को दिखाता है, उनकी कायरता को दिखाता है। ऐसे समय में जब कश्मीर में शांति लौट रही थी, देश के दुश्मनों को, जम्मू कश्मीर के दुश्मनों को
ये रास नहीं आया। आतंकी और आतंक के आका चाहते हैं कश्मीर फिर से तबाह हो जाए। आतंकवाद के खिलाफ इस युद्ध में देश की एकता, 140 करोड़ भारतीयों की एकजुटता हमारी सबसे बड़ी ताकत है। भारत के हम लोगों में जो आक्रोश है वो आक्रोश पूरी दुनिया में है। পেহেলগাঁওয়ের এই হামলা ফের একবার বেনাকাব করেছে সন্ত্রাসবাদীদের মসিহা পাকিস্তানকে। ইসলামাবাদ মুখে যাই বলুক না কেন, গোটা পৃথিবী জানে তাদের স্বরূপ। এবার সময় এসেছে শিক্ষা দেওয়ার। নাম না করে প্রতিবেশী রাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। हम कभी भी अपने पड़ोसियों की कोई अपमान, कोई हानि नहीं करते, लेकिन ऐसा हम रहते हैं तो ही अगर कोई उतर आए बुराई पर तो हमारा दूसरा इलाज क्या है? राजा का कर्तव्य है प्रजा की रक्षा करना। राजा अपना कर्तव्य करें। রাজার কর্তব্যের কথা বলেছেন ভাগবত। দেশবাসীকে রক্ষায় তার সরকার যে পিছপা হবে না মন কি বাতে স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রীও। সন্ত্রাসের বিষ দাঁত ভাঙতে ছুড়ে দিয়েছেন রণহুঙ্কার। परिवारों को फिर भरोसा देता हूं, उन्हें न्याय मिलेगा, न्याय मिलकर रहेगा। इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा। পহেলগাঁওয়ে হিন্দু নিধনের প্রতিবাদে ফুঁসছে দেশ। সন্ত্রাসের বিরুদ্ধে বদলা চাইছেন দেশবাসী। কেউ চাইছেন নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আরও একটা সার্জিক্যাল স্ট্রাইক, কেউ আবার বালাকোটের মতো এয়ার স্ট্রাইকের পক্ষে সওয়াল করছেন। এসবের থেকে কয়েক ধাপ এগিয়ে পাক অধিকৃত কাশ্মীরি পুনরুদ্ধারের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পহেলগাঁও হামলা নিয়ে রবিবার নাম না করে বিজেপিকে নিশানা করেন অভিষেক। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, গত কয়েকদিন ধরে আমি একাধিক সংবাদ মাধ্যম ও কেন্দ্রের পদক্ষেপের দিকে নজর রাখছি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নেপথ্যে নিরাপত্তায় গাফিলতি নিয়ে গভীর তদন্তের বদলে একটি ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধে করে দিচ্ছে। এরপরেই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার দাবি জানিয়ে অভিষেক লেখেন, সময় এসেছে এই ধরনের তুচ্ছ রাজনীতির ঊর্ধ্বে উঠে মূল সমস্যাকে চিরতরে মোকাবিলা করার। এটা আর শুধু সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী পদক্ষেপের সময় নয়। ওরা যে ভাষা বোঝে এটা সেই ভাষায় জবাব দেওয়ার সময়। এটা পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সময়। যে এরকম টুকরো টুকরো কথা, একবারে মানুষের নানা রকম ভোগান্তি সাধারণ মানুষের, তো তার থেকে একেবারে একটা বড়সড় অ্যাকশন। তো সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পাক অধিকৃত কাশ্মীর সেটাকে জবরদখল মুক্ত, পাকিস্তান মুক্ত করার কথা বলেছেন, তো সেটা একদম একটা ইতিবাচক সঠিক বার্তা। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্যকে স্বাগত জানিয়েও খোঁচা দিতে ছাড়েনি গেরুয়া শিবির। এটা হলেও বোধোদয় হয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ওপরে দেশের মানুষের সম্পূর্ণ আস্থা আছে। সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে কি না বলে যে রাজনৈতিক দল প্রশ্ন তুলেছিলেন, প্রচার করেছিলেন, কেন্দ্রকে সমালোচনা করেছিলেন, সেনাবাহিনীর ওপরে প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছিলেন, তাদেরই দলের উত্তরাধিকারী বলছেন যে সার্জিক্যাল স্ট্রাইক আর নয়, মানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। রাজনৈতিক আকচাকচি থাকলেও পাকিস্তান আর পাক অধিকৃত কাশ্মীর নিয়ে যুযুধান দুপক্ষের এক সুর। যুদ্ধ যুদ্ধ রব, সরকারি অ্যাডভাইজারি, যুদ্ধ শুরু, কত বাকি? দেখুন, ভারতীয় সেনা অলরেডি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, আমরা সব সময় তৈরি। তাহলে অপেক্ষা কিসের? শুধু একটা সিগন্যাল। আর কতটা প্রস্তুতি বাকি রয়েছে, কোন পর্যায়ে? চলুন দেখি। অনেক
হয়েছে, এবার প্রত্যেক রক্তবিন্দুর বদলা। পহেলগাঁও হামলার পর পাকিস্তানকে জল, স্থলে, অন্তরিক্ষে এবার বার্তা দিচ্ছে ভারত। আরব সাগরে নৌসেনার মহড়ায় ধরা পড়ল সেই মেজাজি। একের পর এক মিসাইল শূন্যে উৎক্ষেপণ করে ভারত বুঝিয়ে দিল আমরা তৈরি। পহেলগাঁওয়ে নিরীহ দেশবাসীদের হত্যার প্রত্যাঘাতে তৈরি ভারত। মহড়া করেছে ভারতীয় বায়ুসেনা, পোশাকি নাম আক্রমণ। রাফাল ও সুখোই 30 MKI স্কোয়াড্রন উড়িয়ে ভারত বুঝিয়ে দিয়েছে এবার লড়াই ইঞ্চিতে ইঞ্চিতে। যা দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে 2019-এর বালাকোট এয়ার স্ট্রাইকের কথা। আকাশসীমা পার করে পাকিস্তানে ঢুকে জঙ্গিদের লঞ্চ প্যাড ধুলোয় মিশিয়ে দিয়েছিল ভারত। শনিবার ভারতীয় সেনাও জানিয়ে দিয়েছে তারা তৈরি। সামনে এসেছে রাজস্থানের মহড়ার ছবি। আর এবার নৌসেনাও। আর ভারতের এই হুঙ্কারে ক্রমেই গলা শুকিয়ে কাঠ পাকিস্তানের। আর হবে নাই বা কেন? সামরিক ধারে ভারে কয়েক যোজন এগিয়ে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারত 4 নম্বরে আর পাকিস্তান 12। সেনা থেকে ট্যাঙ্ক সবেতেই পাকিস্তানের চেয়ে কয়েক কদম এগিয়ে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের সমীক্ষা অনুযায়ী সক্রিয় সেনা ভারতের 14.5 লক্ষ, আর সেখানে পাকিস্তানে 6.5 লক্ষ। রিজার্ভ ফোর্স ভারতের 11.5 লক্ষ, পাকিস্তানে 5.5 লক্ষ। ট্যাঙ্ক ভারতের আছে 4201টি, আর পাকিস্তানের 2627টি ট্যাঙ্ক। আর্টিলারি ভারতের 4075টি, আর পাকিস্তানের 3291। আকাশযুদ্ধেও অনেক এগিয়ে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেব বলছে মোট সামরিক বিমান ভারতের 2229 আর পাকিস্তানের 1399। যুদ্ধ বিমান ভারতের 513টি আর পাকিস্তানের 328। হেলিকপ্টার ভারতের আছে 80টি আর পাকিস্তানের 57টি। জলেও ভারতের মোকাবিলা করার জায়গায় নেই প্রতিবেশী পাকিস্তান। ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার 2টি আর পাকিস্তানের 0। ডেস্ট্রয়ার ভারতের 13 আর পাকিস্তানের আবারও 0। ফ্রিগেট ভারতের আছে 14টি, সেখানে পাকিস্তানের মোট 9টি। করভেট ভারতের আছে 18টি আর পাকিস্তানের 9টি। ভারতের সাবমেরিন 18টি আর পাকিস্তানের 8টি। আর এই শক্তি নিয়ে একবার ভারত ঝাঁপিয়ে পড়লে কার্যত দাঁড়ানোর ক্ষমতাই নেই তাদের, তা কি বুঝতে পারছে না পাকিস্তান? পাকিস্তানও নাকি সীমান্তে ট্যাঙ্ক সাজাচ্ছে। হোক তৈরি, কিচ্ছু এসে যায় না আমাদের ক্ষমতার সামনে টিকতেই পারবে না পাকিস্তান। কিন্তু এই যখন যুদ্ধের পরিস্থিতি, তখন পহেলগাঁও কেমন আছে? কি বলছেন ওখানকার মানুষ? তারা কি যুদ্ধ করে শান্তি আসবে বিশ্বাস করেন? যুদ্ধই কি একমাত্র পথ? কেমন আছে কাশ্মীর দেখুন। हम हिंदुस्तानी है, हम हिंदुस्तान के साथ हैं, अपने मुल्क के साथ हैं, अपनी फौज के साथ हैं, अपने हिंदू भाइयों के साथ हैं। हम इसके खिलाफ है। हम देश की फौज के साथ है, पुलिस के साथ है। टूरिस्ट हमारी जान है और शान है। टूरिस्ट के साथ ऐसा नहीं करना चाहिए था इन लोगों को। इन्होंने सीधा जो है रिज़्क और रोटी पे जो है वार किया है, लात मारी है। हम चाहते हैं सरकार से कि इनके खिलाफ कानूनी कार्रवाई होनी चाहिए। कड़ी तो कड़ी सजा इनको मिलना चाहिए। और हम हिंदुस्तानी है और हिंदुस्तान के साथ है, और टूरिस्ट हमारी जान है, हम टूरिस्ट के साथ है हर टाइम। आतंकवादियों को लोगों के सामने लाओ, सामने लाओ। বাংলা একটা কথা আছে, প্রবাদ, দোকান কাটা। মানে কি? মানে যার লজ্জা বলে কিচ্ছু নেই। এখন পাকিস্তানকে দেখে মাথার মধ্যে বারবার এই প্রবাদটা আসছে। কতটা নির্লজ্জ হলে খেতে পায় না, শিক্ষা নেই, যাদের স্বাস্থ্য ব্যবস্থা বলে কিচ্ছু নেই, যদি যুদ্ধ হয় 24 ঘন্টা টানা যুদ্ধ পর্যন্ত করতে পারবে না, সেই পাকিস্তান কিভাবে নির্লজ্জের মতো লাফিয়ে যাচ্ছে। একটার পর একটা ওই মুখে মারিতং জগৎ সামনে আসছে। দেখুন পাকিস্তানের নির্লজ্জতার আর একটা নজির। দেখুন
उन्होंने कह दिया ना कि अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएं। ये जो गोरी, शाहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए, और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। ये दुनिया भी जानती है, आप भी जानते हैं। आपने बड़ी दफा कोशिश की, लेकिन जब आपको पता चला कि हमारे शाहीन जो है फिजाओं में आ गए हैं तो आप भाग गए। तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे, अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा। আমরা সার্জিক্যাল স্ট্রাইক নয়, এবার গোড়ার থেকেই দেখছি মাইক্রো সার্জিক্যাল স্ট্রাইক। একদম ঘর বেছে ঘরের ভিতরে ঢুকে মারো, জ্বালিয়ে দাও, ভেঙে গুঁড়িয়ে দাও। আজকের ছবিটা দেখবেন, দেখুন। পেহেলগাঁও হামলার পর থেকে কাশ্মীর জুড়ে চলছে সেনা অভিযান। বেছে বেছে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে জঙ্গি ডেরা। শনিবার গভীর রাতে বান্দিপোরা উত্রালে লস্কর ও জৈশ জঙ্গির বাড়িতে অভিযান চালায় বাহিনী। তারপরই ওই জঙ্গিদের বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়। श्रीनगर से तकरीबन 65-70 किलोमीटर दूर त्राल के खासीपुरा गांव की मैं आपको ये तस्वीर दिखा रहा हूँ। और जब ये मकान बनाया गया तो चौतरफ आप देखेंगे तो ऊंची ऊंची टीन सेट से इसको कवर कर दिया गया ताकि यहाँ क्या हो रहा है वो कोई जान ना पाए। जैसे मोहम्मद से जुड़े आतंकी आमिर नज़ीर बानी के हाउस में इस वक्त मैं मौजूद हूँ, जो पूरी तरीके से चकनाचूर हो गया है। देर रात को धमाके के जरिए आर्मी ने इस घर को तोड़ दिया है। जैसे मोहम्मद संगठन से ये जुड़ा आतंकी है। জম্মু কাশ্মীরের কুপওয়ারায় ফারুক আহমেদ নামে লস্করি তৈবার এক জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে সেনা। বর্তমানে পাকিস্তানে লুকিয়ে ফারুক अहमद तेदुआ जो उस सीमा के उस पार पाकिस्तान चला गया था, उसके घर को बीती रात जो है यहाँ पर उड़ा दिया गया है। और आप देख सकते हैं ये पूरा जला हुआ घर है, मतलब जमीन दोज इस घर को कर दिया गया है। संदिग्ध व्यक्ति कोई भी गुजरता है तो ऐसे चेकिंग, ये लाइव चेकिंग इस वक्त आप देख रहे हैं। ये स्पेशल वो फोर्स है जो देश के दुश्मनों के खात्मे के लिए तैनात रहती है। পেহেলগাঁও হামলার বদলা চায় দেশ। অ্যাকশনে নেমেছে সেনা। বিস্ফোরণে উঠছে একের পর এক জঙ্গির বাড়ি। বদলা কি এখন সময়ের অপেক্ষা? ভারতের প্রত্যাঘাতের ভয়ে কাঁপছে পাকিস্তান। এদিকে কাঁটাতারের ওপারে জবাব দেওয়ার আগে ঘর সাফাইয়ে নেমেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। যত সময় যাচ্ছে কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযান জোরদার হচ্ছে। পেহেলগাঁও হামলার পর উপত্যকায় চিরুনি তল্লাশি শুরু করেছে সেনা, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। इसी गांव में आसिफ शेख रहा करता था। 3 साल पहले वो लश्कर ए तैयबा के कांटेक्ट में आता है और आतंकी बन बैठता है। और पहलगांव जो अटैक हुआ उसमें उसका नाम सामने आया और उसके बाद आसिफ शेख के घर को ध्वस्त कर दिया। आतंकी को आर्मी के जवानों ने और प्रशासन ने ऐसा सबक सिखाया कि फिर से वो हिंदुस्तान के खिलाफ हाथ खड़े ना कर पाए। পেহেলগাঁও হামলার পর ইতিমধ্যে ধরপাকড় শুরু করেছে পুলিশ। 2300-রও বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাস্তায় সন্দেহভাজন কাউকে দেখলেই পথ আটকে তল্লাশি করছেন সেনা জওয়ানরা। संदिग्ध व्यक्ति कोई भी गुजरता है तो ऐसे चेकिंग, ये लाइव चेकिंग इस वक्त आप देख रहे हैं। ये स्पेशल वो फोर्स है जो देश के दुश्मनों के खात्मे के लिए तैनात रहती है। देख लिए पूरा कवर देने लगते हैं, जैसे वहाँ पे चेकिंग होती है तो कवर देने लगते हैं। ইতিমধ্যে পেহেলগাঁও হামলার তদন্তে নেমেছে এনআইএ। বেসরন উপত্যকা থেকে নমুনা সংগ্রহ করেছেন এনআইএ আধিকারিকরা। এনআইএ তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই যে হামলা হয়েছিল গত 22শে এপ্রিল বৈশারণ ভ্যালিতে, যখন ট্যুরিস্টরা সেখানে উপস্থিত ছিল, সেই সময় জঙ্গিরা কোন দিক থেকে এসেছিল এবং কোন দিক থেকে পরবর্তী সময়ে পালিয়ে যায় সেই এন্ট্রি এক্সিট রুটটাকে তারা ফিক্স আপ করার কাজ শুরু করেছে। দুদিন আগে পেহেলগাঁও জঙ্গি হামলা নিন্দা করে সরব হন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড। এবার পেহেলগাঁও হামলার ঘটনায় ভারতের পাশে থাকার বার্তা দিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর ভারতীয় বংশোদ্ভূত ডিরেক্টর কাশ পটেল। আর আমরা এখন বলতে গেলে কি বলছি বলুন তো? ওই যে যার হাঁটু ঠকঠক করে কাঁপছে,
ভয়ে গলা শুকিয়ে কাঠ জল জল করে চিৎকার করছে। তারপর ঝিলাম নদী থেকে এমন জল গেল সেখানে এমার্জেন্সি। ঠিক ধরেছেন, পাকিস্তান কাঁপছে। পাকিস্তান আর তার পার্টনার ইন ক্রাইম। বন্ধু যখন ঠকঠক করে কাঁপছে, দুর্বল দিশেহারা, তখন আর এক বন্ধুর মানে পার্টনার ইন ক্রাইমের কি খবর? বাংলাদেশ। পাকিস্তান আর বাংলাদেশের গলাগলি এখন সবার নজরে আছে। যদি আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের একের পর এক পর্দা ফাঁস হয়, তাহলে আজকের ঢাকা কি স্বস্তিতে থাকতে পারে? না, ঢাকারও মাথায় হাত। গুরুজনেরা পরামর্শ দিতেন না, বেছে বেছে বন্ধু নির্বাচন করো, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকে। ঢাকা বোধহয় এবার হাড়ে হাড়ে বুঝছে। তবে কলিকালে ঢাকা সে কথা মানতেই চায়নি। মোহাম্মদ ইউনুস মানেননি। শেখ হাসিনার সরকারের পতনের পর গত কয়েক মাসে পদ্মা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। শেখ মুজিবের বাংলাদেশকে ক্রমেই মিনি পাকিস্তান করতে উঠে পড়ে লেগেছেন মৌলবাদীরা। ক্ষমতায় এসে পাকিস্তানের সঙ্গে ফের সরকারিভাবে ব্যবসা বাণিজ্য শুরু করেছে ইউনুসের সরকার। বাংলাদেশে বেড়েছে ভারত বিদ্বেষ। এখানেই শেষ নয়, বাংলাদেশ সফর করেছে আইএসআই এর প্রতিনিধিরা। নিজেদের দেশের রক্তক্ষয়ী ইতিহাস ভুলে শত্রুর সঙ্গে হাত মিলিয়েছেন ইউনুসরা। এবার সেই হাতেই হ্যারিকেন। কথায় বলে, বুদ্ধিহীন বন্ধুর থেকে নাকি জ্ঞানী শত্রু পাওয়া ভালো। আর বন্ধু যদি পাকিস্তানের মতো হয়, তাহলে অগস্টের পালা বদলের পর থেকে পাকিস্তানের পার্টনার ইন ক্রাইম হয়ে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশের নতুন সরকারের মাথারা তো গত কয়েক মাসে ভারতকে নিয়ে কম মন্তব্য করেননি। প্রকাশ্যেই পাকিস্তানের গুণ গিয়েছেন, সুযোগ নিয়েছে ইসলামাবাদও। ভারতের পূর্ব দিকে ফের নজর গিয়েছে তাদের। জানুয়ারিতে পাক সামরিক বাহিনীর প্রতিনিধি দলের সদস্য হিসেবে বাংলাদেশ যান আইএসআই কর্তারা। টিমে আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক ছিলেন বলে দাবি। বাংলাদেশের উপকূল এলাকা চট্টগ্রামের কক্সবাজারে আইএসআই কর্তারা যান বলে খবর। টার্গেট খুব স্পষ্ট, ভারতের পূর্ব উপকূলের কাছে নিজেদের উপস্থিতি বাড়ানো, পাশাপাশি নতুন করে ভারতের উত্তর পূর্বে অশান্তি তৈরি করা। বাংলাদেশ সফরের সময় আলফা নেতাদের সঙ্গেও আইএসআই কর্তারা বৈঠক করেন বলে খবর। শিলিগুড়ির কাছে চিকেন স্নেকেও নজর রয়েছে পাকিস্তানের। পাকিস্তানের সঙ্গে নৌ মহড়াতেও যোগ দেওয়ার কথা বলে বাংলাদেশ। পাকিস্তানকে নিজের জমি ব্যবহার করতে দিতে যাদের আপত্তি নেই, তারা পার্টনার ইন ক্রাইম ছাড়া আর কি? আর জমি ছাড়তে রাজি কোন বাংলাদেশ, যাদের ইতিহাসের পাতা পাকিস্তানের সামরিক বাহিনীর অত্যাচারের কাহিনীতে রক্তাক্ত? 1971 সালের স্বাধীন বাংলাদেশ তৈরির সময় ভারতের সাহায্য এভাবে কি করে ভুলল বাংলাদেশ? অগস্টের পর থেকে বারবার এমনটাই করে চলেছে বাংলাদেশ। এদিকে তাদের নিজেদের অর্থনীতির হাঁড়ির হাল। জাপানের কাছে 921 কোটি, রাশিয়ার কাছে 509 কোটি এবং ভারতের কাছে 102 কোটি ডলারের ঋণ বাংলাদেশের। বাংলাদেশে বস্ত্র, বিদ্যুৎ, ব্যাংকিং প্রায় সব ক্ষেত্রে ভারতীয় বিনিয়োগ রয়েছে। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বড় অংশ ভারতের উপর নির্ভরশীল। বিদ্যুৎ বাবদ ভারতীয় সংস্থার কাছে বাংলাদেশ সরকারের পাহাড় প্রমাণ বকেয়া রয়েছে। পদে পদে ভারত নির্ভরতা, তারপরেও এই পাকিস্তান প্রীতি। আন্তর্জাতিক মঞ্চে এর জন্য বাংলাদেশকে যে কোণঠাসা হতে হবে তা মানছেন বিশেষজ্ঞরা। পাকিস্তানের সাথে বন্ধুত্ব বাংলাদেশের পক্ষে খুব সুখকর হবে না। ভারত তাতে যথেষ্ট ক্ষুব্ধ হবে। এখন বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে বন্ধুত্বের মাধ্যমে চীনকে মায়ানমারে বাড়তি সুবিধে করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমেরিকারও বিরাগভাজন হবে বাংলাদেশ। বিপদ আশঙ্কা করেই হয়তো ৭১-এর জন্য ক্ষমা প্রার্থনা, ক্ষতিপূরণের মতো কথা বলছে ঢাকা। কিন্তু তাতে কি আর হাওয়া ঘুরবে? ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মাটি ব্যবহার করছিল কে? পাকিস্তান।
সামনে আসছে একটার পর একটা তথ্য। পশ্চিম সীমান্ত দিয়ে না পেরে অস্থির বাংলাদেশের মৌলবাদীর সাহায্যে ভারতে ঢোকার চক্রান্ত সাজিয়ে ফেলেছিল পাকিস্তান। বাংলাদেশ ঢাকায় পালাবদলের পরেই সতর্ক হয়েছিল ভারত। আনসারুল্লাহ বাংলা টিমের একের পর এক জঙ্গি গ্রেফতারের পর ক্রমেই সামনে আসছিল এই সব কিছুর নেপথ্যে কারা। আর এবার সরাসরি ওপার বাংলায় হামাসের খোঁজ। হামাস, ঠিক ধরেছেন, খতরনাক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হামাস। পাক অধিকৃত কাশ্মীরে হামাসের ছবি সামনে এসেছে। পেহেলগাঁও হামলার কিছুদিন আগে প্রকাশ্য সভা করেছিল দুর্ধর্ষ এই জঙ্গি সংগঠনের নেতারা। সেই হামাস বাংলাদেশেও ঢুকিয়েছে তাদের পরম বন্ধু পাকিস্তান, অবশ্যই আইএসআই। মৌলবাদকে কাজে লাগিয়ে বাংলাদেশে সন্ত্রাসের চাষ শুরু করেছে পাকিস্তান। বাংলাদেশে শাখা বিস্তার করছে হরকত উল জিহাদের মতো খতরনাক জঙ্গি গোষ্ঠী। ঢাকায় পালাবদলের পর প্রকাশ্যে দেখা গিয়েছে কট্টরপন্থীদের আস্ফালন। বাংলাদেশের জেএমবির সঙ্গে হাত মেলাচ্ছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি। আল কায়দা, তালিবানের মতো গোষ্ঠীগুলির প্রতিনিধিরা সাম্প্রতিক অতীতে বাংলাদেশে গিয়েছে। সূত্রের খবর, কয়েক মাস আগে বাংলাদেশে যায় হামাসের এক নেতাও। বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গে তাদের বৈঠকও হয়। টার্গেট একটাই, ভারতে অশান্তি তৈরি। পশ্চিম সীমান্তের পর এবার তাই পূর্ব দিকে নজর জঙ্গিদের। তাদের কাছেই সাপে বর হয়েছে ঢাকার নেতাদের ভারত বিরোধী মনোভাব। পেহেলগাঁও হামলার নিন্দা করতে 24 ঘন্টার বেশি সময় নিয়েছে ঢাকা। মঙ্গলবার হামলার পরে তামাম দুনিয়া নিন্দায় সরব হয়। ইউনূস সরকারের প্রতিক্রিয়া এসেছে বুধবার বেলায়। এই পরিস্থিতিতে আবার সামনে এসেছে দুই দেশের সখ্য। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মজবুতের বার্তা দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। পেহেলগাঁও পরিস্থিতিতে এই বন্ধুত্বেই স্পষ্ট ভারতের প্রতিবেশী দেশের মনোভাব। ভয় বাড়ছে, মনের মধ্যে আশা আছে, আশঙ্কাও কোথাও উকি দিচ্ছে। আচ্ছা, পূর্ণাম কবে ফিরবেন? ফ্ল্যাগ মিটিং তো হয়ে গিয়েছে বেশ কয়েকটা। কেন পূর্ণামকে ছাড়ছে না পাকিস্তান? পাক রেঞ্জার্সদের কবজায় আর কতদিন? পূর্ণামের অন্তঃসত্ত্বা স্ত্রী, তিনি পাঠানকোট যাচ্ছেন, কিন্তু পূর্ণামকে নিয়ে ফিরবেন কবে? সকলে সুস্থ থাকুন, সপরিবারে ফিরে আসুন, ঠিক অভিনন্দন বর্তমানের মতো। মনে পড়ে আপনাদের? এভাবেই পাক রেঞ্জার্সের কবজায় চলে গিয়েছিলেন অভিনন্দন। অনেক কাঠখড় পুড়িয়ে তাকে ফেরত আনা হয়। পূর্ণমও এভাবে ফিরে আসুন সুস্থ শরীরে, সপরিবারে। আগামীর সন্তানের মুখ চেয়ে ফিরে আসুন তিনি। আমি সেটাই চাই। পূর্ণামের জন্য আশা করছি, প্রার্থনা করছি। আপনিও করুন, আপনিও করুন। অনেকগুলো ঘন্টা পেরিয়ে গিয়েছে, প্লিজ পূর্ণামের জন্য প্রার্থনা করুন। ও যেন সুস্থ শরীরে ফিরে আসতে পারে পরিবারের কাছে। ওর স্ত্রী, ভাবি, সন্তান সকলে যেন ভালো থাকে। আশঙ্কাকে দুর্মুষ করে জয় হোক আশার। পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরদিন অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। বুধবার তাকে বন্দি করে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী পাক রেঞ্জার্স। সেই থেকে উদ্বেগ উৎকণ্ঠায় হুগলির রিষড়ার পূর্ণমের পরিবার। রবিবার রিষড়ার কালীতলায় পূর্ণমের বাড়িতে যান বিএসএফ আধিকারিকরা। তার মা, বাবা ও তার স্ত্রীকে আশ্বস্ত করে জানান, পূর্ণমকে ছাড়াতে সব রকমের চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিএসএফ এর আধিকারিকরা তারা এসেছেন, সিও এসেছেন এবং তারা এসে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন। তার বাবা, মা এবং তারা যারা পরিবারের সদস্য, তার স্ত্রী তারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন। বিএসএফ আধিকারিকদের আশ্বাসে উদ্বেগ কিছুটা হলেও কমেছে, কিন্তু ছেলে ঘরে না ফেরা পর্যন্ত দুশ্চিন্তা যাচ্ছে না পূর্ণমের মা বাবার। তাড়াতাড়ি চাইছি কি আমার ছেলে রিটার্ন ইন্ডিয়া এসে যায়। এখন পর্যন্ত ছেলে যাই হোক, আমি তো কিছু নেই, আমি শুনলাম কি এখন ভালো আছে, সান্ত্বনা দিল, ছেলেটা ভালো আছে। আমি ओके अंडरग्राउंड रखे थे, पाकिस्तान ओके अंडरग्राउंड रखे दिए। हम लोग को तो कुछ खबर नहीं है, वहाँ से फोन आया रहा, लिख के बात हुआ। आज फोन लगा है तो फोन नहीं उठाता है।
এই অবস্থায় সোমবার পাঞ্জাব যাচ্ছেন পূর্ণম কুমারের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ। অ্যাজ এ ওয়াইফ আমি কিছু চাইছি যে আমার একটা বর যেখানে ফেসে আছে আমি ওইখান থেকে যদি ওনাকে কিছু হেল্প করে বার করতে পারি, এইটা আমাকে লাইফে আফসোস থাকবে না কি আমি গেলাম না বা আমি কিছু করতে পারলাম না। সেই জন্য আমি একটু চাইছি কি আমি নিজের তরফ থেকে কী করতে পারি, সেই চেষ্টা নিয়েই আমি যাচ্ছি। ঘরের ছেলে দ্রুতই ঘরে ফিরবে, দেশের হয়ে আবার বন্দুক হাতে সীমান্তে দাঁড়াবে। পাকিস্তান থেকে পূর্ণমের ফেরার আশায় দিন গুনছে তার পরিবার। এই সপ্তাহের কোনো ঘটনা যদি ফিরে দেখতে চাই তাহলে শিউরে উঠতে হয়, কারণ এই সপ্তাহেই আমরা পেহেলগাঁও দেখেছি। কি ভয়ঙ্কর সেই সব ছবি, সেই মুহূর্তের ছবি, ভিডিও, সেই মুহূর্তের মানুষের অসহায়তা, আর তারপর চোখের জলের বান। কি হাহাকার। কথা বলবে না হিমাংশী, তোমার বিনয় আর কোনো দিন কথা বলবে না, আর কোনো দিন বলবে না চলো ভেলপুরি খাই। হিমাংশী, তোমার বিনয় আর কোনো দিন সামনে এসে দাঁড়াবে না, কোনো দিন না। বেস্ট জীবন। হিমাংশী, তুমি আর লেফটেন্যান্ট বিনয় নরওয়াল মিলেও তো একটা বেস্ট জীবনেরই স্বপ্ন দেখেছিলে। বিয়ের পর হানিমুনে ইউরোপ যেতে চেয়েছিলে, ভিসা না পেয়ে মিনি সুইজারল্যান্ড ওয়েস্টার্ন উপত্যকা। তোমার চোখের জলের মূল্য ওদের কাছে নেই হিমাংশী, তাই তো ওরা স্বপ্ন খুন করে, তোমার বিনয়কে খুন করে। 16 এপ্রিল তোমাদের বিয়ের সব ছবি এখনো দেখা হয়ে ওঠেনি, আর তার আগে এইভাবে তোমার সঙ্গে কফিনে করে ঘরে ফেরার কথা তো ছিল না নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের। হিমাংশী, তোমার এই শোক গোটা দেশের হৃদয়ে আঘাত। এর বদলা হবেই। আজ রবিবার, সপ্তাহে 7 দিন আসবো রাত 9টায়, যা বলবো সত্যি বলবো। সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।